স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ৩ দফা দাবি আদায়ে সকাল 10টায় কাকরাইলে সমাবেশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা। এছাড়াও জুমার নামাজের পর গণ অনশন কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে একথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। হয় সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য ছাড়া আন্দোলন চলবে। এছাড়া 14ই মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঘোষণার দাবিও জানান তারা। এ সময় হুঁশিয়ারি দেন শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচার না হওয়া পর্যন্ত যেন তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার না করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের 3 দফা দাবিতে রাজধানী কাকরাইলে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। 3 দফা দাবিতে রাজধানী কাকরাইলে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সকাল 10টায় তো সমাবেশ, কাকরাইল মোড়ে এখন উপস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত বুধবার থেকে 3 কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে জানিয়ে রাখি, তারা কিন্তু আরেকটা দাবির কথাও জানিয়েছেন যে গত বুধবার যে শিক্ষক শিক্ষার্থীর উপর যে হামলা করা হয়েছিল তার তদন্ত এবং তাদের শাস্তিরও দাবি করেছেন। পাশাপাশি গতকালকে রাত্রে আপনি জানেন কয়েকটা কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এর মধ্যে আজকে সকাল 10টায় সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ করার কথা রয়েছে। এই সময়ের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে জুমার নামাজের পরে তারা গণ অনশন কর্মসূচি পালন করবে। রাতেও কিছু শিক্ষার্থী সড়কে আমরা দেখেছি অবস্থান করেছিলেন। পাশাপাশি এই আন্দোলনকে ঘিরে যমুনার সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলছি, তারাও বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের এই কর্মসূচি কিন্তু তারা পরিবর্তন করবেন না এবং কোনো আশ্বাসে তারা মাঠ ছাড়বেন না। দাবি বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপে দেখার পরেই কিন্তু তারা এখান থেকে আসলে সরে যাবেন। এবং আজকে সকাল 10টায় যে কর্মসূচির কথা রয়েছে, আমরা জানি যে তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে এবং সাবেক শিক্ষার্থীরাও যারা ঢাকা এবং ঢাকার আশপাশে রয়েছে তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগ দেবেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং এই দাবি না হলে আপনাদের কি করে নেবেন? আপনারা জানেন আমরা বিগত 2 দিন ধরে এইখানে অবস্থান করতেছি আমাদের যে যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক দাবি যেটা বলেন সেটা আদায় করার লক্ষ্যে। কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত আপনার ভিতর থেকে কোনো আলোচনা সাপেক্ষে বা কোনো সিদ্ধান্ত ভিতর থেকে আসে নাই। তো আমরা আজকে 10টায় আমাদের সাবেক যে শিক্ষার্থী আছে তারা এবং আমাদের বর্তমান রানিং যে শিক্ষার্থী আমরা যারা আছি এবং আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে সবাই এখানে কর্মসূচি পালন করব। জি ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছিলেন যে তারাও কিন্তু বলছিলেন যে সাবেক শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করবেন এবং এর মধ্যে দাবি দেওয়া না হলে তারা একদম অনশন কর্মসূচিতে চলে যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এই কাকরাইল মোড়ে অবস্থান নিচ্ছেন এবং আরও অনেক শিক্ষার্থী আসার কথা রয়েছেন। এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। ডলারের দর বাজার ভিত্তিক হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও মানি চেঞ্জার ব্যবসায়ীরা, তবে উদ্বিগ্ন ছোট আমদানিকারকরা। ব্যবসায়ী নেতারা বলছেন কারসাজি রুখতে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। আর বিশ্লেষকরা মনে করেন ডলার দর নিয়ন্ত্রণহীন হলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যস্ফীতি। বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে আমরা নির্ধারিত হবে। আইএমএফের শর্ত মেনে অবশেষে ডলারের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। সরকার হঠাৎ করে ওপেন করে দিচ্ছে, একদিনে এই মার্কেটটা সম্বন্ধে কিছুই বোঝা যাবে না। এইটা আপনাকে আরো 2-1 সপ্তাহ টাইম দিতে হবে। তফসিলি ব্যাংকগুলো যদি গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার সরবরাহ করে, ক্যাশ ডলার, সেক্ষেত্রে বাজারে কোনো
খারাপ প্রভাব পড়বে না। বাংলাদেশ ব্যাংকের আগের মতো অত নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও লাগাম ছাড়াভাবে বাড়ছে না। এই স্ট্যাবিলিটি যদি মার্কেটে বজায় থাকে, এই স্ট্যাবিলিটির কারণে এখন আমরা ওপেন করার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, যেহেতু গত 3-4 মাস ধরে এটা স্টেবল আসে রেটটা। তো আমরা আশা করি যে রেট এটা লাগামহীনভাবে আবার বাড়বে না। বাংলাদেশ ব্যাংকেরও নিশ্চয়ই একটু নজরদারিও থাকবে এদিকে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা বলছেন ছোট আমদানিকারকরা। কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের যোগসাজ থাকবে না, তখন দেখা যাবে ওই ব্যাংকের কাছে যদি ডলার কম থাকে সে ডলার দাম বেশি করে দিবে। এটা তো তখন এটার বাস্তব ইমপ্যাক্ট অনেক খারাপ হবে। একটা বড় এলসি খুলতে যাবে, তার ফিগারটাও বড় থাকবে, তখন ব্যাংক তাকে সাপোর্ট করবে। ব্যবসায়ী নেতারা বলছেন, কঠোর নজরদারি নিশ্চিত করতে না পারলে অস্থির হতে পারে ডলার বাজার। আমরা ব্যবসায়ী রয়েছি, যারা ব্যাংকাররা রয়েছি, যারা এর সঙ্গে অংশীজন রয়েছি, তাদেরকে দেশের স্বার্থে কাজ করতে হবে, যাতে ডলারের মূল্য বর্তমানে যেটা রয়েছে এর জন্য বেশি বৃদ্ধি না ঘটে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, মুক্তবাজার অর্থনীতিতে ডলারের বাজারভিত্তিক দর ইতিবাচক হলেও বর্তমান বাস্তবতায় টাকার আরও অবমূল্যায়ন হলে ফের বাড়বে মূল্যস্ফীতি। ডলারের মূল্যর ক্ষেত্রে যখন একটু পরিবর্তন করা হয়, সেটার একটা চাপ কিন্তু অনেক সময় মূল্যস্ফীতির উপর পড়তে পারে, এবং সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে বাজার ব্যবস্থাপনাটাকে এই মুহূর্তে অন্তত আগামী 1 থেকে 2 মাসের জন্য অত্যন্ত কঠোর হাতে কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে। বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সুযোগে কৃত্রিম সংকট রুখতে লাইসেন্সবিহীন মানি চেঞ্জারগুলোর প্রতি কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। কাস্টমসের শুল্ক আইন বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য ডেলিভারি হচ্ছে ধীরগতিতে। এতে ভোগান্তিতে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা। সমস্যার সমাধান না হলে কন্টেইনার ও জাহাজ জটের শঙ্কায় সংশ্লিষ্টরা। চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে প্রায় 7,000 বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে আমদানির প্রায় 2,000 ও রপ্তানিতে এ সংখ্যা প্রায় 5,000। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক নির্ধারণ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে গত 2 দিন ধরে। কর্মকর্তারা অফিসে এলেও হচ্ছে না কোনো কাজ। আমদানিকারকরা তাদের সময় মতো মাল পাচ্ছেন না, পণ্য পাচ্ছেন না, আমরাও সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছি না। কাস্টম হাউসে কাজের বেশ একটা জটিলতা সৃষ্টি হয়েছে। কর্মবিরতি ও ধর্মঘটের কারণে ডেলিভারি ও হ্যান্ডলিংয়ের বিলম্বে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদের। চিটাগং পোর্ট আরও করছে, তাদের জড় হচ্ছে বলে সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে। আগে যেটা $48 ছিল, এখন $192। তার মানে 50,000 টাকা করে প্রতি কন্টেনার আমার পার ডে। 3 দিন হলে আমাকে 1.5 লাখ টাকা দিতে হচ্ছে। এদিকে হঠাৎ করে প্রাইম মুভার ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আমাদের কাজকর্ম অনেকটা স্লো হয়ে গেছে। আমাদের ডিপো থেকে কোনো কন্টেনার আসছে না, কোনো রপ্তানি কন্টেনার শিপমেন্ট হচ্ছে না, কোনো আমদানি কন্টেনার ডিপোতে যাচ্ছে না। এই বিষয়টা মারাত্মকভাবে আসলে বন্দরের অপারেশন কার্যক্রম বিঘ্ন ঘটাচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের 4 কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন, যা বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আরও বলছে, ওষুধ খাওয়া সত্ত্বেও রোগ নিয়ন্ত্রণ করতে পারছেন না 85% মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু অনেকটা কমিয়ে আনা সম্ভব। স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ 120/80 মিলিমিটার ধরা হয়ে থাকে। এর মাত্রা অস্বাভাবিক বেশি হলে বুঝতে হবে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এ রোগের কোনো উপসর্গ না থাকায় একে নীরবঘাতকও বলা হয়ে থাকে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনাচরণ, বায়ু দূষণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। মানুষকে সচেতন করে এই রোগের প্রকোপ ও ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। যখন ব্লাড প্রেশারটা আপনার আনকন্ট্রোল হয়ে যায়, তখন কি একটা সময় গিয়ে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়ে স্ট্রোক হতে পারে, হার্ট তার
সংকোচন প্রসারণের ক্ষমতাটা হারিয়ে ফেলে, যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর ডেভেলপ করে যেতে পারে। চোখের মধ্যে পানি জমার মতো একটা ব্যাপার হয়ে যায়, যেটাকে আমরা বলি পেপিলোডেমা হয়ে যেতে পারে। এই রোগীগুলো অন্ধ হয়ে যেতে পারে। যখন ব্লাড প্রেশারটা বাড়তে থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তখন কিডনি দিয়ে আপনার প্রোটিন চলে যায়। অনেক সময় একটা সময় গিয়ে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে বর্তমানে দেশের মোট জনসংখ্যার 1/4 মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাদের মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। 2019 সালে প্রায় 3 লাখ মানুষের মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপজনিত কারণ ছিল 54%। সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্য জরিপ বলছে প্রতি 10টির মধ্যে 7টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও উচ্চ রক্তচাপ নির্ণয় ও ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে মাত্র 17% স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে দেশে 14,000 কমিউনিটি ক্লিনিকের ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা হলেও বাজেটের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অসংক্রামক রোগ প্রতিরোধ যে ডিপার্টমেন্ট রয়েছে বিভাগ, সেখানে তাদের আওতায় প্রত্যেকটা উপজেলায় তাদের এনসিডি কর্নার করার কথা। তো তারা 200-র অধিক কমিউনিটি ক্লিনিকে এনসিডি কর্নার করেছেন। সব উপজেলাগুলোতে যখন এনসিডি কর্নার সম্পূর্ণ ফাংশনিং হবে, কার্যকর হবে, তখন কিন্তু আমরা আগামী অর্থ বছর থেকে হয়তো সব সিসিতে আমরা উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ করতে পারব। তিনি আরও জানান, এরই মধ্যে দেশের 310টি উপজেলায় এবং সিলেটের 86টি কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পর্যাপ্ত কাঁচামালের যোগান থাকলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি। উৎপাদন বাড়াতে এক যুগ আগে 102 কোটি টাকা ব্যয়ে বিএমআরই মেশিন বসালেও তা চালু হয়নি আজও। শ্রমিক ও স্থানীয়রা বলছেন, অটোমেশন চালু না হওয়ায় লোকসানে প্রতিষ্ঠানটি, আর কারিগরি ত্রুটির অজুহাত দেখাচ্ছে কেরু কর্তৃপক্ষ। দেশের অন্যতম চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি চলতি অর্থবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছিল 4,200 মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় 3,684 মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার কারণ হিসেবে ব্রিটিশ আমলের উৎপাদন পদ্ধতিকে দায়ী দিচ্ছে কর্তৃপক্ষ। যদিও চিনিকল আধুনিকায়নের কাজ শুরু হয় 2012 সালে, 2024 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক যুগেও অটোমেশন চালু না হওয়ায় কমছে উৎপাদন। অটোমেশন যে সেটআপটা রয়েছে, এটা চালু না হওয়ার কারণে এই যে যন্ত্রাংশগুলো রয়েছে, এই যন্ত্রাংশগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে বাইরে। এই নতুন মিল হাউস তৈরি হলে আমাদের রিকভারি 1% হলেও বাড়বে, এবং 1% রিকভারি বাড়া মানে প্রায় 5 থেকে 10 কোটি টাকা এক্সট্রা ইনকাম হওয়া। অটোমেশন স্থাপনে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করায় ও কর্তৃপক্ষের উদাসীনতায় জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। ভারত থেকে বিভিন্ন মেশিনারি, বিভিন্ন যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ার সব ভারত থেকে আনা। কার্যক্রম আজ প্রায় 12 বছর আগে থেকে শুরু করলো, এখনো পর্যন্ত এই কার্যক্রম সম্পন্ন করতে পারে। তবে কর্তৃপক্ষের দাবি, কারিগরি ত্রুটির কারণেই এবার চিনির উৎপাদন কমেছে। নতুন বয়লার এবং মিল হাউস মৌসুমে আমরা রেডি করতে পারিনি। আমাদের যে চিনি আহরণের হার ছিল 5.1%। আশা করছি যে আমাদের আগামী মারাই মৌসুমে আরও বৃদ্ধি পাবে। 1938 সালে প্রতিষ্ঠিত কেরু চিনিকল উপজাত পণ্য হিসেবে মদ, ভিনেগার, ঔষধ, হ্যান্ড স্যানিটাইজার, জৈব সার ও চিটাগুড় উৎপাদন করে আসছে। ডিবিসি নিউজ ডেস্ক। আর এক সপ্তাহ পর বাজারে আসতে শুরু করবে চাঁপাইনবাবগঞ্জের আম। শেষ মুহূর্তে বাগানে বাগানে আম পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। জহুরুল, চাঁপাইনবাবগঞ্জে এবছর আমের উৎপাদন কেমন দেখছেন এবং বাজার দর নিয়ে চাষিরা কি বলছেন? আপনাকে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহ পরে কিন্তু এই আম উঠা শুরু হবে। আমরা যারা কৃষকদের সাথে আমরা কথা বলেছি, কৃষকরা বলছেন যে গত বছরে যেহেতু তাদের আম উৎপাদনে তারা কিছুটা হলো লোকসান খেয়েছে, এবছর তারা কিন্তু অনিয়ার সেহেতু তারা আম নিয়ে তারা আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে এবছর প্রায় 37,500 হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছে, যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে প্রায় 4 লক্ষ মেট্রিক
মেট্রিক টন। আপনাকে একটু দেখাতে চাই যে বাগানটিতে আমি আছি, সে বাগানটি কিন্তু একটি নাবি জাতের বাগান। এই বাগানে কিন্তু আরও 1 সপ্তাহ বা 8 থেকে 10 দিন পরে আম বাজারে আসবে বলে আমাদেরকে এখানকার যারা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছেন। এবং সে সাথে আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা বাগানে কিন্তু এখন চাষিরা কিন্তু তাদের আম উৎপাদন করতে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন, কখনো পরিচর্যা করছেন, কখনো স্প্রে করছেন, কখনো বা পানি দিচ্ছেন। এইভাবেই কিন্তু তারা আমগুলো কিন্তু পরিচর্যা করে থাকেন, আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। আর আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার কিন্তু প্রায় 2000 মেট্রিক টন আম দেশের বাইরে রপ্তানি হবে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছেন। এই যে 2000 মেট্রিক টন আম যে উৎপাদন হবেন বা তৈরি করবেন, এটা কিন্তু তারা বিভিন্নভাবে তারা কিন্তু তৈরি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জ থেকে যে আমগুলো উৎপাদন হচ্ছে, সেই আমগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু যাবে এবং চাঁপাইনবাবগঞ্জে যে উৎপাদন হচ্ছে সে আমগুলো কিন্তু বাজারে আসবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্য ছিল এই চাঁপাইনবাবগঞ্জ থেকে। জহুল, ধন্যবাদ আপনাকে। এই সপ্তাহে নিত্যপণ্যের দরদামের বিষয়ে জানাতে রাজধানী খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বাজারের জিনিসপত্রের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অর্ঘ্য, আজকের বাজারের কথা যদি বলি, গেল সপ্তাহের তুলনায় কিছু কিছু পণ্যে কিন্তু বেশ খানিকটা স্বস্তির খবরই আমরা ক্রেতাদেরকে দিতে পারি। যেমন ব্রয়লার মুরগির কথা বলতে পারি। গেল সপ্তাহেও আমরা বাজার দরের যেটি দেখেছি 180-90 এই দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল। এ সপ্তাহে কিন্তু ভোক্তার জন্য স্বস্তি 160 থেকে 170 এই দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। যদিও আসলে সেটি উৎপাদক বা খামারের জন্য নিশ্চয়ই সেই খবরটি স্বস্তির না, কারণ উৎপাদন মূল্যের চেয়ে আসলে কম দামে এই পণ্যটি বিক্রি হচ্ছে। তবে বরাবরের মতোই আসলে ভোক্তার জন্য সেটি অবশ্যই স্বস্তির খবর, কারণ কিছুটা সস্তায় বিক্রি হচ্ছে এই পণ্যটি। একই সাথে সোনালী মুরগি বিক্রি হচ্ছে, সেটির দামও খানিকটা কমেছে, 240 পাইকারি দরে বিক্রি হচ্ছে এবং খুচরায় সেটি 260 থেকে 270-80 এই দরে কিন্তু বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ডিমের দাম গেল সপ্তাহের মতোই 140 টাকা কেজি দরে বিক্রি, 140 টাকা ডজন দরে কিন্তু ডিম বিক্রি হচ্ছে। সেইটি এই সপ্তাহেও কিন্তু একই রকম। এছাড়া সবজির কথা যদি আপনাকে বলি, শীতের সবজিগুলো তো আসলে এখন বাজারে আর নেই। বিশেষ করে গরমের যে সবজিগুলো, পটল, ঢেঁড়স, করলা, কাঁকরোল, এই পণ্যগুলো কিন্তু আমরা গেল 2-3 সপ্তাহ আগেও দেখেছি 70, 80, 90, কোনোটি 100 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছিল। সেখানে কিন্তু বেশ খানিকটা স্বস্তি এসেছে। আজকে যেমন ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়া পটল কিন্তু মানভেদে 40-50 এই দরে নেমে এসেছে। আমরা করলার দামও কিন্তু 60 টাকা 50 টাকা এই দরে বিক্রি হচ্ছে। একজন বিক্রেতা আছে, তার কাছে একটু জানতে চাই, আমাদেরকে একটু বলবেন আসলে এখন সবজির দামটা কি অবস্থায় আছে এবং এটি কমেছে নাকি আগের তুলনায়, কি পরিস্থিতি এখন? বর্তমানে বাজারের পরিস্থিতি হলো, মনে করেন শীতের সবজি শেষ, এখন নতুন সবজি আছে, গরমের সিজনের সবজি, পটল, করলা, দুন্দুল, ঝিঙ্গা। দাম গেল সপ্তাহের তুলনায় কমছে না বেড়েছে? এই সপ্তাহে দাম অনেক কমছে। দেখা গেল আপনার পটল 40, ঢেঁড়স 40-30, তারপরে করলা 60-50, শসা 30-40 টাকা বা 50 টাকার মধ্যেই সব পাওয়া যাচ্ছে। 30-50, আপনার 60-এর ভিতরে সব সবজি আছে, কিন্তু 20 টাকা একটু দাম কমবো আবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্ঘ্য, যেমনটা শুনছিলেন, এখন কিন্তু আসলে 30-40-50-60 এই দরের মধ্যে আসলে বাজারে বেশিরভাগ সবজি মিলছে। আর পেঁয়াজের দাম, যেটি আমরা দেখেছিলাম কিছুটা অস্থির হয়েছিল, সেটিও কিন্তু এখন 50 থেকে 55 টাকা কেজির মধ্যে আসলে স্থিতিশীল আছে। সামগ্রিকভাবে বলা যায় আসলে ভোক্তার জন্য বাজারে কিন্তু এই সপ্তাহে খানিকটা স্বস্তিই আছে। মাহবুব, ধন্যবাদ আপনাকে। সমাজে প্রবীণদের দিন দিন অবহেলা বাড়ছে, পরিবারেই নিগৃহীত হচ্ছেন তারা। বৃহস্পতিবার মঞ্জু আরা বেগমের নির্বাচিত প্রবন্ধ সময়ের হালচাল গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়লেও তাদের উন্নয়নের সরকারের তেমন কোনো পরিকল্পনা দৃশ্যমান নেই। প্রবীণদের ভাতার ব্যবস্থা থাকলেও তা খুবই অপ্রতুল। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।